সেখান থেকে টেনে হিজড়ে বার করে দেওয়া হলো। কেন্দ্রীয় মন্ত্রী তিনি টাইম দিলেন দেখা করার জন্য। আমরা যখন সেখানে গেলাম সেখান থেকে চ্যাংদোল্লা করে আমাদের সাংসদ দিকে, এমপি দিকে, নেতাদিকে বার করে দেওয়া হলো এবং একটা থানায় যেয়ে আটকে রাখা হলো। এবং তারপরে আমরা যখন ওইখান থেকে ঘুরে এসে কলকাতায় রাজভবনের সামনে আমরা ধর্নায় বসলাম, তখন রাজভবনে একটা টাইম দেওয়ার পর রাজ্যপাল বলেছিলেন সত্যিই তো বাংলার প্রাপ্য পাওয়া দরকার। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে উঠেছে। ইতিমধ্যেই যেমন লড়াই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে, ঠিক তেমনই দিল্লি কার দখলে এই নিয়ে উঠছে প্রশ্ন সাধারণ জনতার মনে। এবার দিল্লির আসনে বসবে কে বা কার দখলে দিল্লি, তা জানতে অবশ্যই চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। পৌর ভোট কিছুদিন হয়েছে, পৌর ভোটের পরে কিন্তু যারা জনপ্রতিনিধি হয়েছে তারা কিন্তু কাজ করছেন, কারণ নেত্রী বারবার নির্দেশ দিয়েছেন জনপ্রতিনিধিদের বাড়িতে বসে থাকলে চলবে না। দাদা, একদম পৌর ভোটের পর বেশ কিছুটা সময় অতিক্রান্ত হলো, পৌর ভোটের পর কী কী কাজ শুরু করলেন? দেখুন, পৌর ভোটের পর আমাদের যেটা নেত্রীর নির্দেশ মানুষের কাজ করা এবং উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া, সে অনুযায়ী আমাদের রামজীবনপুরের প্রত্যেকটি রাস্তা মেরামত থেকে আরম্ভ করে পানীয় জলের সুব্যবস্থা করা, এবং আমরা একটা ইউনিক চিন্তাভাবনা নিয়েছি ওয়াটার এটিএম, যেখানে 5 টাকায় 20 লিটার পরিশুদ্ধ পানীয় জল মিনারেল ওয়াটার এবং 1 টাকায় 2 লিটার সেই ধরনের ওয়াটার এটিএম আমরা বসিয়েছি। আমরা শহরের যে মেন রাস্তাটা, এটা আমাদের নেত্রী ঘোষণা করেছিলেন পিডব্লিউডি আন্ডারে হলেও আপনারা যে রাস্তাটা এলেন দেখবেন ওই রাস্তাটা রেনোভেশন হয়েছে, নতুন করে ব্রিক্স বিছানো হয়েছে এবং সুন্দরভাবে তৈরি হচ্ছে। এবং আমাদের 2টি সুস্বাস্থ্য কেন্দ্রগুলো তৈরি হয়ে গেছে, স্টাফ নার্স আমরা পেয়ে গেছি, ডাক্তারও কিছুদিনের মধ্যে পেয়ে যাব। এবং আমাদের যে সরকারের দেওয়া যে সুবিধাগুলো দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া, একদম লক্ষ্মীর ভাণ্ডার থেকে, উইডো পেনশন থেকে, এসটি এসসি পেনশন থেকে, এবং সার্টিফিকেট, যেটা আগে বহু পূর্ববর্তী সময়ে দেখা গেছে যে মানুষ ঘুরে এসসি সার্টিফিকেট করতে পারতো না, সেটা সরলীকরণ করা হয়েছে। আধিকারিকরা এলাকায় আসছেন, এই মামাটি মানুষের সরকারের আমলে এসডিওরা সরাসরি চলে আসছেন এলাকায়, এসে আমাদের যে প্রবলেমগুলো এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেটের ক্ষেত্রে সেগুলো সরাসরি করে দিচ্ছেন। এবং এই সার্টিফিকেটগুলো হয়ে যাওয়ার ফলে সরকারের যে সকল সুবিধাগুলো সেই সুবিধাগুলো পাচ্ছে। আমাদের এখানে আবাস যোজনার বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু আমরা একটা জায়গায় কেন্দ্রের যে শেয়ারের মানি, রাজ্য সরকার তার শেয়ারের মানিটা দিয়ে দিচ্ছে, কেন্দ্রের যে শেয়ারের মানিটা সেটা আটকে থাকার জন্য কিছুটা এখন ধিমে তালে চলছে। নাইলে কিন্তু আমাদের এখানে উন্নয়নের পাঠ একদম সর্বোত্তম জায়গায় চলছে। 100 দিনের কাজ নিয়ে আপনারা বারবার বলছেন, অথচ দেখাও গেছে দিল্লি অবধি আপনারা সরব হয়েছিলেন, সেই 100 দিনের কাজের টাকা রাজ্য সরকারের উদ্যোগে ফিরিয়ে দেওয়া হলো। এবং লোকসভার পর আবার নেত্রী নির্দেশ দিচ্ছেন, বারবার তিনি বার্তাও দিয়েছেন যে 50 দিনের কাজ রাজ্য সরকারের উদ্যোগে আবার শুরু হতে চলেছে। কি বলবেন? দেখুন, 100 দিনের যে কাজের টাকা, মানে আপনি যদি হার্টিলি ভাবেন যে কত বড় একটা অন্যায়। কেন্দ্র সরকার বারবার আমরা সওয়াল করার পরও, আমরা যখন দিল্লিতে গিয়েছিলাম, আমি নিজেও গিয়েছিলাম দিল্লিতে, যখন আমরা আন্দোলনে গিয়েছিলাম আমাদের সঙ্গে বর্বরচরিত আক্রমণ করা হয়েছে। এবং যেখানে প্রতিবাদ করতে বসেছিলেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই গান্ধীঘাটে একদম আমরা কোনো ফ্ল্যাগ না নিয়ে, কোনো মাইক না নিয়ে, একদম আমরা গান্ধীগিরির মাধ্যমে আমরা আন্দোলন করছিলাম এবং বসেছিলাম। সেখান থেকে টেনে হিজড়ে বার করে দেওয়া হলো। কেন্দ্রীয় মন্ত্রী তিনি টাইম দিলেন দেখা করার জন্য। আমরা যখন সেখানে গেলাম সেখান থেকে চ্যাংদোল্লা করে আমাদের সাংসদ দিকে, এমপি দিকে, নেতাদিকে বার করে দেওয়া হলো এবং একটা থানায় যেয়ে আটকে রাখা হলো। এবং তারপরে আমরা যখন ওইখান থেকে ঘুরে এসে কলকাতায় রাজভবনের সামনে আমরা ধর্নায় বসলাম, তখন রাজভবনে একটা টাইম দেওয়ার পর রাজ্যপাল বলেছিলেন সত্যিই তো বাংলার প্রাপ্য পাওয়া দরকার। কারণ যদি অন্যায় হয়ে থাকে, একবার নয় 100 বার প্রতিনিধি দল এসেছে, আমাদের দলের পরিষ্কার যুক্তি, যদি অন্যায় হয়ে থাকে তাহলে এফআইআর হোক, দোষীরা শাস্তি পাক। সে জায়গায় তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স, কোনোরূপ মাফ করতে চায় না। কিন্তু তার জন্য আপনারা শুধু অহেতুক কোনো কারণ না দেখিয়ে টাকাটাকে আটকে রাখা অন্যায়। কিন্তু আমাদের নেত্রী এবং আমাদের নেতা বলেছিলেন যে আমরা একটা সময় অবধি অপেক্ষা করব, আমরা আন্দোলন করব, যদি টাকা না দেওয়া হয় রাজ্য সরকার সেই প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে, সেই প্রাপ্য প্রত্যেকের অ্যাকাউন্টে। এবং আমরা বিভিন্ন জায়গায় যে আধিকারিকরা ক্যাম্প করে
100 দিনের কাজের টাকা তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে। 1,06,000 কোটি টাকা কেন্দ্র অন্যায়ভাবে আটকে রেখেছে, যার কারণ দেখাতে পারেনি। এটা সবদিকে ভারতবর্ষের লজ্জা যে আমার এলাকা থেকে, আমার রাজ্য থেকে যে মুনাফা তুলে নিয়ে যাচ্ছে, প্রত্যেক বছর 4 লক্ষ কোটি টাকা জিএসটির মাধ্যমে তুলে নিয়ে যায়, কিন্তু উন্নয়নের খাতে যে প্রাপ্য টাকা, রাজ্যের যে শেয়ারের প্রাপ্য টাকা, সেই টাকা আটকে রাখে। আমাদের রাজ্য সরকার 100 দিনের কাজের টাকা মিটিয়ে দিয়েছে এবং এটাও বলেছে আমাদের নেত্রী এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই যে আবাস যোজনার যে বাড়ি গ্রাম বাংলায় আটকে রেখেছে, এত মানুষের বাড়ি পরপর লিস্ট হয়েছে, অনেক প্রতিনিধি দল এসেছে, আমরা বলেছি আপনারা লিস্ট দেখে যেটা ঠিক মনে হবে সেই লিস্টটাই ফাইনাল করুন। কেন্দ্র সরকার যে লিস্ট ফাইনাল করেছে সেই লিস্ট অনুযায়ীও বাড়ি কেউ পায়নি। সেই বাড়ির টাকাও কিন্তু রাজ্য সরকার দেবে যদি কেন্দ্র না দেয়। কিন্তু কেন্দ্রের এই যে বাংলা বিরোধী মনোভাব, এই আন্দোলন আমাদের চলছে এবং আগামী দিনেও চলবে। আজকে নেত্রী বলেছেন বীরভূমের সভা থেকে যে ডিসেম্বরেই বাংলা আবাস যোজনার টাকা রাজ্য সরকারের উদ্যোগে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, কি বলবেন? একদম আমাদের নেত্রী যা কথা দেন কথা রাখেন। দিদির গ্যারেন্টি আপনি লক্ষ্য করলে দেখবেন এ যাবৎকাল 11 সাল থেকে দিদি যা যা বলেছেন অক্ষরে অক্ষরে পালন করেছেন। উনি 21 সালে বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। আবার দেখুন উনি বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়বে, বেড়েছে। যে সকল প্রকল্প প্রত্যেকটি বাড়িতে আছে, দিদির উন্নয়নই তো আমাদের হাতিয়ার, এটা দিদির গ্যারেন্টি। এবং দিদির এটাও গ্যারেন্টি উনি যে বলেছেন সভায়, এই সভায় উনি বলেছেন ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা ঢুকবে। আপনি মিলিয়ে নেবেন ডিসেম্বরেই প্রথম কিস্তির টাকা ঢুকবে, কারণ দিদি যেটা বলেন বাংলার মানুষের জন্য তিনি সেটা করেন। কিন্তু মোদিজি যে গ্যারেন্টি দেন সেই গ্যারেন্টি রাখেন না। ফলে বাংলার প্রতি এই বঞ্চনা, কেন্দ্র সরকারের যে বঞ্চনা, কেন্দ্রীয় বিজেপি যে পার্টি, কেন্দ্রীয় পার্টি, তারা যে বাংলায় এসে বাংলাকে ভুয়ো প্রতিশ্রুতি দেয় এবং বাংলার বাইরে যে বাংলাকে অপমান করে, এই অপমানের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে এবং এই আন্দোলন চলবে। 15 লক্ষ টাকার পর আবার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, বলেছে যে 3,000 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে সেটা লোকসভার পর সাধারণ মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। দেখুন এগুলো শুনলে সত্যিই হাসি পায়। আপনি লক্ষ্য করে দেখুন 14 সাল থেকে তিনি কি বলেছিলেন যে আমাদের টাকা যারা নিয়ে গেছে ব্ল্যাক মানি বিদেশ থেকে আনা হবে, আনা হয়ে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়া হবে। জিরো অ্যাকাউন্ট ব্যালেন্সের বই সবাই খুলেছিল, টাকা কেউ পায়নি। তিনি কি বলেছিলেন যে যারা ব্ল্যাক মানি রেখেছে ওনার আমলে আপনি যদি লিস্ট দেখেন যে যারা গেছে একজনকেও ফেরত করা হয়নি এবং বাকি দিকে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। আবার উনি বলেছেন যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে এটা উইথড্র ওনাকে করতে হবে, কারণ ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছেন উনি বলেছেন যে গোটা ভারতবর্ষের মানুষের মধ্যে বিলিয়ে দেবেন। আচ্ছা ওনারা তো এই সকল প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, ইডির বাজেয়াপ্ত টাকা কেন? উনি তো কেন্দ্রে ক্ষমতায় আছে, উনি বাংলার মানুষকে দেন না 5 লক্ষ করে টাকা, উনি দেন না। এখন শুভেন্দু অধিকারী বলছে যে অন্নপূর্ণা ভাণ্ডার, উনি অন্নপূর্ণা ভাণ্ডার বলছেন যে আমরা রাজ্যে ক্ষমতায় আসলে। বাবা তোমরা তো কেন্দ্রে ক্ষমতায় আছো, তোমরা অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 কেন 5,000 করে দাও গোটা ভারতবর্ষের মহিলাদিকে, আমরা সাপোর্ট করব। এই সকল ওরা দেবে না, ভুয়ো প্রতিশ্রুতি এবং একটা করে গিমিক তৈরি করে। দেখছে এখন আর সেই পালে হাওয়া নেই ভারতবর্ষের বুকে, কারণ না হলে একটা যুদ্ধ হতো। আপনি লক্ষ্য করে দেখবেন পুলওয়ামা কাণ্ড আজ অবধি কোনো কিছু তার তদন্ত বেরোয়নি। প্রাক্তন রাজ্যপাল সত্যপাল উনি বলে দিয়েছেন যে ঘটানো হয়েছিল, তো এবারে যুদ্ধ খেলা হয়নি, ফলে এই দেশাত্মবোধরা তুলতে পারেনি। এবারে এই সকল ভুয়ো প্রতিশ্রুতি, মোদির গ্যারেন্টি আজ অবধি একটা দেওয়া হয়নি, আগামী দিনেও দেওয়া হবে না। আরামবাগ লোকসভার ফলাফল কী হতে চলেছে? দেখুন আরামবাগ লোকসভাতে আমরা এর আগের লোকসভাতে খুব কম মার্জিনে জিতেছিলাম। আমরা বোধহয় 1200 সামথিং 1400 মতো ভোটে জিতেছিলাম। কিন্তু তখন আমরা বুঝেছিলাম যে আমাদের ভুলটা কী ছিল। ভুলটা একটাই ছিল, এই আরামবাগ লোকসভার ক্ষেত্রে আমরা মানুষকে যে বাড়ি বাড়ি দিদির প্রকল্পগুলো বোঝাতে পারিনি। কিন্তু তার উপরে 2021 সালে এখনও আমাদের হরিপাল, তারকেশ্বর এবং চন্দ্রকোনা এই 3টে বিধানসভায় আমাদের লিড, আমাদের এমএলএ আছে। আর 4টে জায়গায় আমাদের বিধায়ক নেই, খানাকুল, পুরসুরা, আরামবাগ, গোঘাট, আমার পাশেই গোঘাট। দেখুন এই এলাকার মানুষ বুঝতে পেরেছে
আমরা এবারে যে প্রচারে দেখছি এই এলাকার মানুষ বুঝতে পেরেছে যে একটা বিধায়কের সই তারা পায়নি, একটা কোনো কিছু কাগজ দুয়ারে সরকারের করতে গেলে যে সকল সার্টিফিকেট করতে গেলে বিধায়কের সইয়ের দরকার বিজেপির বিধায়করা দেয়নি, তাদেরকে ছুটতে আসতে হয়েছে চন্দ্রকোনায় কিংবা হরিপালে। তারা যন্ত্রণাটা বুঝেছে, তারা যে ভুল পথে পা বাড়িয়েছিল। আপনি জানেন যে এই বিধানসভাগুলো বিজেপি এক একটা বর দিয়েছিল যে এক একজনকে 2টো করে চাকরি দেওয়া হবে। আমরা সেদিন একটা মিটিংয়ে গিয়েছিলাম, তো সেখানে আমাদের নেতা আমাদের বেচারামদা বলছিলেন, বেচারাম মান্না মাননীয় মন্ত্রী, উনি বলছিলেন যে আমার পাড়ার একটি ছেলে হঠাৎ করে বিজেপি করতো, তো এখন দেখছি আর করে না। তো তাকে জিজ্ঞেস করলাম যে তুই ছেড়ে দিলি কেন? বলছে দাদা আমাকে বলেছিল 2টো চাকরি দিবে, বছরে 2 কোটি চাকরি, আমার 2টো চাকরি ভাগে পড়েছিল, তো 2টো চাকরি তুই করতে কী করে? বলছে বলেছিল দিনের বেলায় ব্যাংকে, রাত্রেবেলায় রেলে। না তাহলে এখন কি হলো? বলছি দাদা চাকরি তো নাই, আর কোনো কিছুই নাই, সব ভাঁওতা দিয়েছে। ফলে ওই এলাকার মানুষ কিন্তু বুঝে গেছে। আপনি দেখবেন যে আমাদের 3টে বিধানসভা নয়, এবারে 7টা বিধানসভাতে আমরা কম বেশি লিড করব। এবং আমাদের যে প্রার্থী মিতালি বাগ, মাটির মহিলা, ঘরের মেয়ে, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মহিলা নেত্রী, সমস্ত জায়গায় সে তৃণমূল স্তর থেকে দলটাকে করে এসেছে এবং উচ্চশিক্ষিত MA BEd। এবং মিতালি বাগ যেভাবে মানুষের সঙ্গে মিশে গেছে, দিদি তার উপরে যে আশীর্বাদ রেখেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে দাঁড়িয়েছেন, মিতালি বাগ আরামবাগ লোকসভা থেকে এবারে বিপুল ভোটে জিতবে। ওই 1200-1400 নয়, ওই রেজাল্টটা 50 থেকে 1 লাখ হবে। আপনি আজকে লিখে রাখুন। আরামবাগ লোকসভা ভোটের লড়াই কিন্তু 2019-এর মতো মানুষ আর ভুল করবে না। এক কথায় বলা যায় সরকারি প্রকল্পের ওপরই আস্থা রাখবে এবং বিগত নির্বাচনগুলোতে দেখা গেছে যে সাধারণ মানুষ সেই আস্থা রেখেই রাজ্য সরকারের ওপর ভোট দিয়েছে এবং সেই ভোটই কিন্তু দিতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।